গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস পর্ব ২ এবং এটি শেষ পর্ব। এই টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তাহারই পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রহিয়াছে। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্তভাবে চারদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলিয়া লইয়া কয়েক ছত্র পড়িয়াই শিহরিয়া রাখিয়া দিলাম। মোহন যা বলিয়াছিল তাহা সত্য। এলেখা পড়িলে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিন ঘিন করিত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলোতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করিয়া দিয়াছেন। বস্তুত এত নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পাইয়াছি বলিয়া আমার স্মরণ হইল না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম তিনি আবার লেখায় মন দিয়াছেন। পার্কারের কলম দ্রুতবেগে কাগজের উপর সঞ্চরণ করিয়া চলিয়াছে। পাশে টেবিলের দোয়াতদানিতে আর একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হইলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হইবে। হইলেও তাই। পাতাটা শেষ হইতে নন্দদুলাল বাবু কালো কলম রাখিয়া লাল কলমটা তুলিয়া লইলেন। আঁচড় কাটিয়া দেখিলেন কালি ফুরাইয়া গিয়াছে। তখন টেবিলের উপর হইতে লাল কালির চ্যাপটা শিশি লইয়া তাহাতে কালি ভরিলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তাগুলো চিহ্নিত করিতে লাগিলেন। আমি মুখ ফিরিয়া লইয়া ঘরের অন্যান্য জিনিস দেখিতে লাগিলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতকগুলো অর্ধেক ওষুধের শিশি পড়িয়াছিল। মোহন বলিল সেগুলো তাহারই প্রদত্ত ওষুধ। ঘরে দুটি জানালা, দুটি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করিয়াছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞেস করিয়া জানিলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখিলাম, বিশেষ কিছু নাই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন রহিয়াছে। জানালা দুটো সম্বন্ধে অনুসন্ধান করিয়া জানা গেল বাহিরের সহিত উহাদের কোনো যোগ নাই, তাহা ছাড়া অধিকাংশ সময়ই বন্ধ থাকে। ব্যোমকেশ থাকিলে কিভাবে অনুসন্ধান করিত তাহা কল্পনা করিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুই ভাবিয়া পাইলাম না। দেয়ালে টোকা মারিয়া দেখিব কিনা ভাবিতেছি, হয়তো কোথাও কোনো গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়িল দেয়ালে একটা তাকের পর একটি চাঁদির আতরদানি রহিয়াছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করিলাম। তাহার মধ্যে তুলা ও খোপে খোপে আতর রহিয়াছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করিলাম উনি আতর মাখেন কিনা। সে অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া বলিল, কি জানি, বোধ হয় মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে রেখেছিলেন। ঘর ফিরিয়া দেখিলাম লেখা বন্ধ করিয়া নন্দদুলাল বাবু এইদিকে তাকাইয়া আছেন। মন উত্তেজিত হইয়া উঠিল। খানিকটা তুলা আতরে ভিজাইয়া পকেটে পুরিয়া রহিলাম। তারপর ঘরের চারদিকে একেবার শেষ দৃষ্টিপাত করিয়া বাহির হইয়া আসিলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করিল। দেখিলাম তাহার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লাগিয়া রহিয়াছে। বাইরে আসিয়া আমরা বারান্দায় বসিলাম। আমি বলিলাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করিতে চাই। কোনো কথা গোপন না করে উত্তর দিবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বলিলাম, আপনার ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন, কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর অন্য কাউকে কাছে যেতে দেই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কি রকম, কেউ দেখেছেন?
যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিল জলের মতো একটা জিনিস হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই সেটা কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তো অন্য তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা ৩ জন ছাড়া আরো ও ঘরে কেউ ঢোকে না। ভালো করে ভেবে দেখুন। না, কেউ নয়, ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরাইয়া গেল। আর কি জিজ্ঞাসা করিব? গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হইল। পুনশ্চ আরম্ভ করিলাম। ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল কি অন্যরকম কিছু? এবার অরুণ বলিল, হ্যাঁ, হপ্তায় একখানা রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফাইয়া উঠিলাম। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করিয়া অরুণ আস্তে আস্তে বলিল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বলিলাম, হুম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনি দেখেছেন কি? উম, দেখেছি বলে অরুণ মোহনের পানে তাকাইল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, কতকগুলো সাদা কাগজের খামের মধ্যে পোড়া থাকে, আর কিছু না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করিলাম, আর কিছু না? না। নির্বাক কিছুক্ষণ হইয়া তাকাইয়া রহিলাম। শেষে কহিলাম, ঠিক জানেন খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হাসিয়া বলল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি বলি। তাতে সাদা কাগজ ছাড়ার কিছু থাকে না। প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে। সেখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কিনা। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নাড়িয়া অরুণ বলিল, জানি না। আরো কিছুক্ষণ বোকার মতো বসিয়া থাকিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া পড়িলাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনিয়া মনে আশা জাগিয়াছিল যে ফন্দিটা বুঝি ধরিয়া ফেলিয়াছি, কিন্তু না, ওদিকে দরজায় একেবারে তালা লাগানো। বুঝিলাম আপাত দৃষ্টিতে ব্যাপারটা সামান্য ঠেকিলেও আমার বুদ্ধিতে কুলাইবে না। তুলা শুনিতে নরম, কিন্তু ধুনিতে লবেজান। ওই বিষ জর্জরিত দেহ অকাল পঙ্গু বুড়ো লম্পটটাকে আটিয়া ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানাইব বলিয়া বাহির হইতেছি। একটা কথা স্মরণ হল। জিজ্ঞাসা করিলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠি লেখেন? অরুণ বলিল, না, তবে মাসে মাসে মনি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? লজ্জাস্নান মুখে অরুণ বলিল, ওই ইহুদি স্ত্রীলোকটাকে। মোহন ব্যাখ্যা করিয়া বলিল, ওই স্ত্রীলোকটা আগে নন্দদুলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? ১০০ টাকা। কেন? কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবিলাম, পেনশন। কিন্তু মুখে সে কথা বলিয়া একাকী বাহির হইয়া পড়িলাম। না বলিয়া একাকী বাহির হইয়া পড়িলাম। মোহন রহিয়া গেল। বাসায় পৌঁছিতে রাত ৮টা বাজিল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দ্বারে ধাক্কা দিতেই কবাট খুলিয়া বলিল, কি খবর? সমস্যা ভঞ্জন হল? না। আমি ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স লইয়া একখণ্ড কাগজ পরীক্ষা করিতেছিল। এখন আবার যন্ত্রটা তুলিয়া লইল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানিয়া বলিল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? তোর মেখেছ যে? মাখিনি, নিয়ে এসেছি। তাহাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করিয়া শোনাইলাম। সেও বোধহয় মন দিয়া শুনিল।
উপসংহারে আমি বলিলাম, আমার দ্বারা তো হলো না ভাই। এখন দেখো তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় এ আতরটা এনালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত থেকে তুলাটা লইয়া তাহার আঘ্রাণ গ্রহণ করিয়া বলিল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি উম্বরি আতর। তুলাটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে বলিল, হ্যাঁ, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করিয়া বলিলাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখবার ছল করে। ব্যোমকেশ হাসিয়া উঠিল, 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করিতে পারে? নন্দদুলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? তা পাইনি বটে, কিন্তু না হে, ওদিকে নয়, অন্যদিকে অনুসন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এইসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোককে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছ? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরও ভাবো। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্রচিত্তে, নাছরবান্দা হয়ে ভাবো। বলিয়া সে আবার লেন্সটা তুলিয়া লইল। আমি জিজ্ঞাসা করিলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্রচিত্রে ভাবা বোধহয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। বলিয়া সে টেবিলের পর ঝুঁকিয়া পড়িল। আমি ঘর হইতে উঠে আসিয়া আমাদের বসিবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হইয়া শুইয়া আবার ভাবিতে আরম্ভ করিলাম। সত্যই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারিব না? নিশ্চয়ই পারিব। প্রথমত রেজিস্ট্রি করিয়া সাদা কাগজ আসিবার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়া তাহাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে তাহলে নন্দদুলাল বাবুর কি সুবিধা হয়? জিনিসটা তো তাহার কাছে পৌঁছিতে পারে না। আচ্ছা, ধরিয়া লওয়া যাক, জিনিসটা কোনো ক্রমে বাহির হইতে ঘরের ভিতরে আসিয়া পৌঁছিল, কিন্তু সেটা নন্দদুলাল বাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লুকায়া রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাহাকে ঘিরে আছে, তাহার উপর প্রত্যহ খানা তল্লাশি চলিতেছে। তবে ভাবিতে ভাবিতে মাথা গরম হইয়া উঠিল। 5টা চুরুট পুড়িয়া ভস্মীভূত হইয়া গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পাইলাম না। নিরাশ হইয়া প্রায় হাল ছাড়িয়া দিতেছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরিয়া গেল। ধর্মর করিয়া আরাম কেদারায় উঠিয়া বসিলাম। ইয়েও কি সম্ভব? কিংবা সম্ভব নয় কেন? শুনিতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলিয়াছে, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তাহা আপাতদৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হয়, তবু তাহা সত্য বলিয়া ধরিতে হইবে। এক্ষেত্রেও ইহাও তো সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলিব মনে করিয়া উঠিয়া যাইতেছি, ব্যোমকেশ নিজেই আসিয়া প্রবেশ করিল। আমার মুখের দিকে চাহিয়া বলিল, কি, ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ, বেশ, কি বার করলে শুনি? বলিতে গিয়া একটু বাদ বাদ ঠেকিতে লাগিল, তবু জোর করিয়া সংকোচ সরেয়া বলিলাম, দেখো, নন্দদুলাল বাবুর ঘরের দেওয়ালে কতকগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়িল, আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান। ব্যোমকেশ হো হো করিয়া উচ্চরবে হাসিয়া উঠিল। অজিত, তুমি একেবারে একটি জিনিয়াস, তোমার জড়া নেই। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গরলের গা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হইয়া বলিলাম, বেশ, তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসিয়া টেবিলের উপর পা তুলিয়া দিল, অলসভাবে একটা চুরুট ধরাইতে ধরাইতে বলিল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ? না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকাটা পাঠাতে হয় বুঝতে পেরেছ? না।
নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প কেন লেখে তাও বুঝতে পারিনি। পারোনি? না, তুমি বুঝেছ? বোধহয় বুঝেছি। ব্যোমকেশ চুরুটের দীর্ঘ টান দিয়া নিমীলিত নেত্রে কহিল, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য করা সমীচীন হবে না। কি বিষয়ে? ব্যোমকেশ মুদিত চক্ষে বলিল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভ কোন রঙের। মনে হইল ব্যোমকেশ আমাকে পরিহাস করিতেছে। রুষ্ট মুখে বলিলাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলিয়া আমার মুখের ভাব দেখিয়া বলিল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের উপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝব আমার অনুমান ঠিক, আর যদি না হয়। তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করিয়া বলিলাম, না, জিভ লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলিল, অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নাড়িয়া কাব্যের ভাষায় বলিল, ভয় নাই তোর, ভয় নাই, ওরে তোর ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়া নম্বর খুঁজিয়া ফোন করিলাম। মোহন তখনও সেখানে ছিল। সে উত্তর দিল, ও কথা দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল। একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকিলাম। ব্যোমকেশ আসিয়া বলিল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে। দেখি। আমার হাত হইতে ফোন লইয়া বলিল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিটি ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়ে ছিলুম তো, তাই। হ্যাঁ হ্যাঁ, জালিয়াতকে ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে নিবে। হ্যাঁ, ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা হবে। আচ্ছা, ঠিক আছে। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম কিনা যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। হাসিতে হাসিতে ব্যোমকেশ ফোন রাখিয়া দিল। বসিবার ঘরে ফিরিয়া আসিয়া লজ্জিত মুখে বলিলাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ নিশ্চয়ই তাকে নিয়ে আসে। কে সে? ঘরের মধ্যে ৫ জন লোক ঢুকতে পায়। ডাক্তার, ২ স্ত্রী, ছেলে। ডাক্তার, ২ ছেলে, স্ত্রী আর একজন। প্রথম ৪ জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তিকে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে সপ্তাহে একবার সই করবার জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে। সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে ঢোকে। কিন্তু ওই খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না। ওখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার। সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া। তারপর তুমি আরেকটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয়, পেনশন স্বরূপ নয়। ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম। ওই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো,
ওষুধ নন্দদুলাল বাবুর হাতে এসে পৌঁছালো কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই। খাটের উপর বসেই সে কার্য সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন, এবং ফাঁক পেলেই কলমের নিবটি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালো তো হতে পারত। হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝছি, এত সহজ। সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটাও ভালার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হলো। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। দুই, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে বলল। পাশের ঘরে ঝনঝন করিয়া টেলিফোনের ঘণ্টি বাজিয়া উঠিল। আমরা দুজনই তাড়াতাড়ি উঠিয়া গেলাম। ব্যোমকেশ ফোন ধরিয়া জিজ্ঞাসা করিল, কে? আপনি? ও, ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুড়ছেন। তা হোক, তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগালি দিচ্ছেন? সকার বকার তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায় কিন্তু। যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিস্তৃত প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল কমলে কণ্টক, এই জগতের নিয়ম। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস, পর্ব ২, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।